স্যার প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। উনি আমার বয়ফ্রেন্ড না, বন্ধু। আরে বাবা, আপনি তো বললেন আপনার সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল স্যার, ছিল, এখন আর নেই স্যার। এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আপনি কারোর সাথে আমার সম্পর্ক এভাবে জুড়ে দিতে পারেন না, আমার বয়ফ্রেন্ড বলতে পারেন না। আচ্ছা যাই হোক, ওই হলো আর কি। না স্যার, ওই হলো না। আমার বয়ফ্রেন্ড নয়, আপনি বলুন আমার বন্ধু। আশ্চর্য, আপনি তো খুব তর্ক করেন। কেন? আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে বলে খারাপ লাগছে অফিসার? তাহলে বুঝতেই পারছেন তো স্যার, আপনি নিজেই বুঝতে পারছেন যে আমরা বাড়িতে কি করে থাকি। বলছিলাম কি ও অফিসার, ওই বলছিলাম যে দিন না এদের একটু মিটমাট করিয়ে দিন না আপনি। কিসব অশান্তি না আমার আর ভালো লাগেনি জানেন তো। এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তাদের মধ্যে মনোমালিন্য, তার মধ্যে কি আমরা গিয়ে ঢুকতে পারি বলুন তো? সেটা কি ঢোকা উচিত? তাছাড়া ও কি কথা বলি, আমার ছেলেটা, তারও তো খারাপ লাগতে পারে বলুন, যখন সে শোনে যে তার বউ অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে রাত 12টার সময় বাড়ি ফেরে, তারও হয়তো খারাপ লাগতে পারে। আপনি এদের ঝগড়াঝাটি একটু মিটিয়ে দিয়ে যান তো। মা, তুমি তোমার ছেলেকে জানো না? তুমি তো তোমার ছেলেকে জানো। বাড়িতে শুধু শুধু অশান্তি হবে, তাই আমি তোমার ছেলেকে বলিনি। হ্যাঁ সেই তো, উনি তো একেবারে সত্যবাদী। উনি যদি এতই সত্যবাদী যুধিষ্ঠির হন, তাহলে স্যার ওনাকে জিজ্ঞেস করুন তো উনি এই কথাটা আগে কেন বললেন না যে ওনার একটা বন্ধু এসে সেদিন গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। তার মানে ওনার মনে নিশ্চয়ই পাপ ছিল, তাই জন্য এই কথাটা আগে বলেনি। এই ছোটদা ভাই, তুই এত আগ বাড়িয়ে কথা বলিস কেন? হ্যাঁ, আমাদের শুনতে খারাপ লাগছে তো। আর কিসের পাপ? বৌদি ভাইয়ের মনে কোনো পাপ নেই। যদি পাপ থাকতো না, তাহলে বিয়ে করে এই বাড়িতে আসতো না। আমি অবাক হয়ে যাই, একটা মেয়ে তোদের জন্য সবকিছু করে। শুধু তোদের জন্য কেন, সবার জন্য সবকিছু করে। আমি তো দেখি, তবুও তোরা একটু ওর সঙ্গে মানিয়ে থাকতে পারছিস না। তবুও দিদি একটু বৌমার ওপর এখন খুশি হয়েছে। আর পড়া, বউ তো তোর। তুই যদি খুশি না থাকিস, তাহলে বউ এই বাড়িতে থাকে কি করে বলতো? স্যার আমি একটা কথা বলছি, দেখুন আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি যার একটা পাস্ট হিস্ট্রি আছে। আমাকে তো বিয়ের আগে এসব কথা বলাই হয়নি স্যার। আমি যদি বিয়ের আগে জানতে পারতাম তাহলে তো আমি বিবেচনা করতাম যে মেয়েটাকে নিয়ে আদৌ বিয়ে করব কি করব না। আমি তো কিছু জানতেই পারিনি স্যার। কোন অধিকারের কথা বলছো তুমি? যে স্ত্রী নিজের স্বামীর প্রতি কোনো দায়িত্ব পালন করে না, সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, কিসের অধিকারটা? কোনো অধিকার নেই তোমার। বউ কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যাস নে বউ, যাস নে। দেখ শুধু শুধু অমন করিস না, অশান্তি, বুঝলি তো? তুই ওদের সাথে পারবি না গো, পারবি না। পারবো না বললে তো হবে না পুতুল দি, পারতে আমাকে হবেই। আর কত মানিয়ে নেব বলো তো? চেষ্টা তো করেছিলাম মানিয়ে নেওয়ার, কিছু কি হলো? লাভের লাভ কি কিছু হলো? সেই আমার গায়ে হাত পড়লো। আমার বাবা মা অব্দি কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি। সেখানে দুদিন আমি একে চিনি কি চিনি না, এসে আমার গায়ে হাত তোলে, আমার চরিত্র নিয়ে কথা বলে। বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, যেটা আমি করিনি সেইটা নিয়ে কথা বলছে। কোন অধিকারে বলো তো আমার গায়ে হাত দেয়? এত অধিকারও পায় কোথা থেকে? আমি বউ বলে আমার সাথে যা খুশি করা যায়? হ্যাঁ তাই। শোন দাদা, তুই ওকে আজকে ঘরে তালা দিয়ে বন্ধ করে রাখ, ঠিক আছে? আমি কিন্তু বলছি আমাদের ভিটে মাটি চাটি করে ছেড়ে দেবে। তুই এসব মহিলাকে চিনিস না। ও তো তোর থেকে ওই খোরপোশটা আদায় করার ধান্দায় আছেই, তারপর যাবে ওর বয়ফ্রেন্ডের কাছে। কিন্তু তোর থেকে আগে আদায় করবে, তারপর যাবে। কি ভাবছিস বলতো? কি ভেবেছিস আমাকে? আমি অত বোকা ভেবেছিস? শোন, সেই জন্যই বলছি শক্ত হাতে হালকা ধর। ওকে কিন্তু কোথাও যেতে দিবি না। যা গিয়ে ওকে ঘরে দরজা বন্ধ করে রেখে দে, যা। এক দেয়ালের এপার আর ওপার। অশান্তি দেখলে না এসে থাকতেও পারি না, আবার এলে মনে হয় যে তোমাদের পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছি।
কিন্তু কি করব বলো তো, কাল থেকে যা শুরু হয়েছে, কাল বাড়িতে পুলিশ এলো, এখন আমার এত চিৎকার চেঁচামেচি হচ্ছে যে। দেখ না, দেখ, এসেছিস যখন নিজের চোখেই দেখ না ছোট, কেন চিৎকার চেঁচামেচিটা হচ্ছে। বৌমা তো দেখছি সকালবেলায় উঠে সেজে গুজে বেরিয়ে পড়েছে, আবার যাচ্ছে কোথায় না, সে নাকি যাচ্ছে ওই পরাগকে শাস্তি দিতে। আমি তো দেখছি বৌমা তো একেবারে পরাগের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে রে। আমি বাহ বাহ মা, কি সুন্দর বলছো কথাগুলো। আজ যদি তোমার সাথে এই ঘটনা ঘটতো, তুমি কি কথাগুলো বলতে পারতে মা? যদিও বা তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তুমি কোনো প্রতিবাদ করতে পারোনি, তাই তোমার মনের মধ্যে না রাগগুলো জমা হয়ে আছে, আর তার প্রকোপ পড়ছে তোমার ছেলের বউয়ের ওপর। দেবে না তো থাকতে। তাইলে জানি আমি মা, সবটাই জানি। তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি তো খুব একটা আলাদা কিছু নেই মা, একই ব্যাপার। তারা তো কোনোদিনও কোনো ছেলেদের দোষ দেখেই না, সব দোষ শুধু মেয়েদের, মেয়েদেরই তো সব দোষ। হ্যাঁ, আর যদি আমি আমার বাপের বাড়ি ফিরে যাই, আমার মা আমাকে রাখতে পারবে না, আমার মাও একই কথা আমাকে বলবে, ফিরে যাও শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে মানিয়ে নাও। আমার মাই বা কি করবে? আমার দাদারা আবার ভাববে যে ও বাড়িতে ফিরে গেলে তাদের সংসার নষ্ট হচ্ছে। সব বাড়ি এক, তোমাদের বাড়ি যা, আমাদের বাড়িও তা। তবে হ্যাঁ, একটু পার্থক্য আছে। আমার দাদারা কিন্তু তোমার ছেলেদের মতো অসভ্য নয়। তারা আমার বৌদিদের সাথে এরকম অসভ্যতাও করে না, তাদের গায়ে হাতও তোলে না। তারা না এই কথা ভাবতেও পারে না। তাই সেই দিক থেকে দেখতে গেলে তোমার ছেলেরা অনেক বেশি অভদ্র, অনেক বেশি অসভ্য। আমি পড়ে পড়ে মার খাবো কেন মা? কিসের জন্য পড়ে পড়ে মার খাবো? মানছি আমি বাপের বাড়ি যেতে পারবো না, তার মানে তো এটা নয় যে আমি সবকিছু মেনে নেব। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো মা। হ্যাঁ মা, এই অপমানের আমি শেষ দেখবো। আর এতদিন আমি তোমার ছোট ছেলেকে ছেড়ে দিয়েছি, আমি তোমার ছোট ছেলের ব্যাপারে কোনো কমপ্লেন করিনি, কিন্তু না, আর না, এবার আমি তোমার ছোট ছেলের নামেও কমপ্লেন করব। ও বৌমা, কিছুদিনের মধ্যে এই বাড়িতে বিয়ে, তুমি এখন অশান্তি করবে বলো? বাহ কাকিমা, আপনি এই কথা বলছেন? আপনি শুধু এদের অশান্তিটা দেখছেন, আমার ওপর দিয়ে যে কি অশান্তি যাচ্ছে সেটা নিয়ে তো আপনাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনারা তো সেই নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আর কত কথা বলবো বলো? সবকিছুই তো বলেছি, সেগুলো নিয়ে তো অনেক কথা বলেছি, তাই জন্য তো বলছি মা, তুমি বড়, একটু মানিয়ে গুছিয়ে চলো না মা। কিন্তু বৌদি ভাই বা সব সময় মানিয়ে নেবে কেন? সেই শোন তুতুল, যদি আমাদের বাড়িতে আসিস, এখানে যদি থাকিস, তাহলে আমাদের ওই কথা বলতে যদি পারিস তবেই আসবি, নাহলে কিন্তু তুই এ বাড়িতে আসবি। বেশ করবো, আসবো। আর শোন ছোটদা ভাই, তুই না আমার সাথে একদম এইভাবে কথা বলবি না। তোদের বাড়িতে বসে তোরা ঘোরতর অন্যায় করবি আর ভাববি যে আমরা আমাদের বাড়িতে চুপ করে বসে থাকবো, সেটা হবে না। কেন বৌদি ভাইয়ের গায়ে হাত তুলবি? হ্যাঁ, কেন উল্টাপাল্টা কথা বলবি? তুইও তো বলিস। কি অধিকার আছে তোর বৌদি ভাইকে উল্টাপাল্টা কথা বলার? এত ভালো একটা মেয়ে, এই মেয়েটাকে নিয়ে তোরা সংসার করতে পারছিস না? যেভাবে অসম্মান করে, সেটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ম্যাডাম। দেখুন, এই ব্যাপারে লজ্জা পাওয়ার কথা তো আপনার নয়, অপমানিত হওয়ার কথাও কিন্তু আপনার নয়। খারাপ কাজ যে করে অপমান তো তার, ছোট কাজ যে করে সে নিজে ছোট হয়। ঘরে ঘরে আজকে এই ডোমেস্টিক ভায়োলেন্স মতো ঘটনা ঘটছে, কুচুন এসে বলে বলুন তো? আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এত কিছুর পরও যে আপনি সাহস করে ঘর থেকে বেরিয়েছেন, পুলিশের কাছে গেছেন, এমনকি পুলিশের ইনঅ্যাকশন সত্ত্বেও আপনি আমার কাছে এসেছেন। আমি নিশ্চয়ই এই ব্যাপারটা পার্সোনালি দেখব এবং আপনার হাজব্যান্ডকে আমি অবশ্যই ডেকে পাঠাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার হাজব্যান্ড আমাকে যে কথাই বলুক না কেন, আমাকে উনি কনভিন্স করতে পারবেন না। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যাই ঘটে থাক না কেন, কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। ওয়াইফ মানে কিন্তু তার প্রপার্টি নয়, সে যা ইচ্ছে তাই করতে পারে না তার ওয়াইফের সাথে। আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আমাদের অনেকই বুড়া লাগছে,
इस तरह से क्यों থাকতে পারে আপনি বলুন? আমাদের भी शादी হয়েছে, আমাদের সংসারেও कोई ना कोई प्रॉब्लम्स আছে, पर ওর মতো অ্যাকিউট প্রবলেম নয়। हाँ, ওর হাজবেন্ড একজন স্কুল টিচার আছে, पर इतना खराब आदमी আছে, इतना खराब आदमी আছে कि शादी के पहले दिन से ही ওর উপর অত্যাচার করছে। आपको पता है আমাদের পাড়ায় একটা ফাংশন হয়েছিল। ও বাবা, সে ফাংশন নিয়ে আর কি বলবো ম্যাডাম। আমাদের পাড়ায় একটা ফাংশন হয়েছিল, সেখানে গোটা পরিবার সকলে দেখতে এলো। ও এত ভালো নাচ করতে পারে, ওকে তো আসতে দিলই না, তালা বন্ধ করে ওকে রেখে দিয়ে সবাই চলে এলো। ওর হাজবেন্ডও এসেছিল কিন্তু অনুষ্ঠান দেখতে। তবে হ্যাঁ, আমরাও তো কম যাই না, ও ঠিক লুকিয়ে চলে এসেছিল জানেন। তারপর পারফর্ম করলো পুরোটা, কি অপূর্ব পারফর্ম করেছিল আপনি ভাবতে পারবেন না ম্যাডাম। আমরা জাস্ট ভাবতেই পারিনি কি ভালো প্রোগ্রামটা হয়েছিল। এমনকি ওর শাশুড়ি মা, সে নিজেও একদম চিনতেই পারেনি যেটা আমার বৌমা। নিজের হাতে প্রাইজ অবধি তুলে দিয়েছিলেন। তারপর যেই উনি জানতে পারলেন যেটি ওনার ছেলের বউ, ব্যাস স্বরূপ প্রকাশ পেল। বিপাশাদি, কথায় কথায় শাশুড়িকে টেনো না গো। ওই মানুষটাও না অনেক অত্যাচারে অত্যাচারিত, আর সেই জন্যই ওনার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল অন্যকে অত্যাচার করবে। তবে কি বলতো, ওই মানুষটার মধ্যে না অনেক ভালো দিকও আছে। ওই মানুষটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন আমাদের সাথে ঘুরিয়ে উড়িয়েছে। মানুষটা না সংসার থেকে এত বছর এত বঞ্চনা পেয়েছে যে নিজেকে একেবারে পাল্টে ফেলেছিল। তবে আমি আসার পর উনি অনেকটাই সহজ হয়েছেন। তারপরেও কিন্তু আপনি শ্বশুরবাড়িতে থাকতে পারেন, এটা আপনার লিগ্যাল রাইট। জানি, কিন্তু দেখুন আমার স্বামীর সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায়, সে কিন্তু এক সপ্তাহের মধ্যে আবার দেখা দেখি শুরু করবে, সম্বন্ধ দেখবে, বিয়ে করবে আবার। ওই একই বাড়িতে আমি থাকবো, সেটা কি খুব সম্মানের হবে আপনি বলুন না? আমার চোখের সামনে তো বিয়ে করবে, সেটা কি খুব ভালো হবে? একই বাড়িতে আপনাকে সেপারেট থাকতে দিতে উনি বাধ্য। আদারওয়াইজ যদি আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে তো আপনার সেটেলমেন্ট হবে। আপনার ভরণ পোষণের দায়িত্ব ওনাকে নিতে হবে, আপনার থাকার ব্যবস্থাও ওনাকেই করতে হবে। এটা আপনার লিগ্যাল রাইট। যার সাথে মনের মিল নেই, শুধু বিয়ে হয়েছে বলে তার থেকে টাকা পয়সা আদায় করব, তার থেকে সমস্তটা নিয়ে নেব, আমি না সেরকম মানুষ নই। সেটা করতে আমার রুচিতে বাধে। ডিলেমা করেই তো আমাদের মেয়েদের সমস্যাটা যায় না কখনো। ছেলেরা বুঝতেই পারে না, ভাবে একদিন অত্যাচার সহ্য করতে পারবে না, চলে যাবে বাড়ি ছেড়ে, তারপর আবার কি আর একটা মেয়ে সর্বনাশ করবে। ম্যাডাম, ঠিক এই কারণেই আমি আপনার কাছে এসেছি। ব্যক্তিগত কোনো সুরাহার জন্য আপনার কাছে এসেছি তা কিন্তু নয়। আমি নিজেও জানি ম্যাডাম, ওই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না। শুধু নিজেকে একটু গুছিয়ে নেওয়ার অপেক্ষা। তা না হলে না রাস্তায় গিয়ে দাঁড়াবো। আর আমি না এমন কিছু লেখাপড়াও করিনি, সাধারণভাবে গ্র্যাজুয়েশন পাশ করেছি। তাই কি করব বলুন তো? খুব যে একটা চাকরি বাকরি করতে পারবো তাও তো নয়। ও কিন্তু ভালো ডান্সার জানেন। তাই? তা আপনি যখন এত ভালো নাচতে পারেন, নাচটা এক্সপ্লোর করুন। কে প্ল্যাটফর্ম দেবে আমাদের? দেখুন, আমাদের এখানে কিন্তু মাঝে মাঝে ভালো ভালো প্রোগ্রাম হয়। যেটা থেকে এরকম কোনো প্রোগ্রাম হলে আমি আপনাকে ডাকবো। এই যে দিদিদের দেখছেন না, যারা আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, ওরাও কিন্তু নানাভাবে এক্সপ্লয়েটেড। বিপাশাদি নয়, বিপাশাদি খুব সুখে আছে। বিপাশাদির বাড়িতে সবকিছু ঠিকঠাক। আমি বাকি দুজনের কথা বলছি, সুচরিতা দি আর শীর্ষা। ওদের দুজনের মতন অনেক কোয়ালিটি আছে। শীর্ষা চাকরি করে, ওর সমস্যা অতটা নেই। সুচরিতা দি কিন্তু খুব ভালো গান গায়, একেবারে প্রফেশনাল সিঙ্গারদের মতো। কিন্তু ওই যে স্বামীর একটা এক্সট্রা ম্যারিটাল আছে, অন্য জায়গায় থাকে। তাই শ্বশুর বাড়িতে অনেক কষ্টে মেয়েকে নিয়ে সবার মনোরঞ্জন করে দিন কাটায়। অনেক ট্যালেন্ট এভাবে মরে যায়, জানেন তো? এরকম অভিজ্ঞতা না আমার কাজের সূত্রে আমাকে অনেকবার দেখতে হয়েছে। আমার জানা রইল, আমি আপনাদের পাশে আছি। আপনি জানেন তো, আমাদের মতো মেয়েদের কিন্তু লড়াইয়ের বুক। আমরা যা পারি না আপনি সেটাই করে দেখাচ্ছেন। আপনার মতো লড়কিরা যত বেশি হবে তত বেশি অত্যাচার কমবে। আমার পথটাও যে খুব মসৃণ ছিল তা কিন্তু নয়।
তবে আমি কোনোদিনও কম্প্রোমাইজ করিনি। লড়াইয়ের মাঠ ছেড়ে আমি কোনো দিনও পালাইনি। এই যে কর্মক্ষেত্রে এসেছি, এখানেও যে সবকিছু ভীষণ মসৃণ তা কিন্তু নয়। কিন্তু কি বলুন তো, এখন হাতে অনেকটা ক্ষমতা আছে, আর ক্ষমতাকে না সবাই ভয় পায়। আর বুদ্ধি, ক্ষমতা আর বুদ্ধি এই দুটোকে সব সময় ব্যালেন্স করে চলতে হয়। এখন তো সারা পৃথিবী জুড়ে মেয়েরা কাঁপিয়ে দিচ্ছে। কোন ফিল্ডে মেয়েরা এগিয়ে নেই বলুন তো? প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী, বড় বড় গবেষক, প্রফেসর, শিল্পী, এমনকি বিমান চালক, সবই তো মহিলারা করছে। অসুবিধাটা কোথায়? একটা মেয়ে যদি মনে করে না যে মেয়ের খোলস ছেড়ে মানুষের খোলস নিয়ে বাইরে বেরোবে, তাতে কিন্তু তার কোনো অসুবিধা হয় না। এই যে মিডিয়াতে যে সমস্ত মেয়েরা কাজ করে, তাদের লাইফে কতটা ঝুঁকি থাকে বলুন তো? যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন দিকে মেয়েরা নেই বলুন তো? মেয়েরা সব দিকে আছে, কত বড় বড় কাজ করছে, দেশকে কত সম্মান এনে দিচ্ছে। এই যে প্লেয়াররা, কার কথা বাদ দিয়ে কার কথা বলবো? অতএব আমি এমন কিছু বেশি করছি না। আপনারাও পারবেন। সংসারে তো চাপ থাকবেই, সংসারে লড়াই থাকবেই, তারপরে নিজের আইডেন্টিটিটা ভুলে যাব? নিজের আইডেন্টিটিটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। সংসার তো থাকবেই, সংসার তো আমারও আছে, তারপরে নিজের পরিচয় থাকবে না? আমার আইডেন্টিটি শুধুমাত্র সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? আপনাদের মধ্যে কত এনার্জি আছে, কত গুণ আছে, সেগুলো তো আসলে সমাজেরই সম্পদ। তাই নতুন করে কিছু করার কথা ভাবুন। আমি আছি আপনাদের সঙ্গে। একদিকে বলে যাবে, আবার পাশাপাশি ওকে প্রশ্রয় দিয়ে যাবে। এই যে ছাদে গিয়ে আবার নাকি ঘুড়ি ওড়ালে একসঙ্গে, কি দরকার ছিল ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানোর? তোমার তো উচিত ছিল ছাদে গিয়ে ওকে চুলের মুঠি ধরে নিচে নামিয়ে আনা, তা নয় ছাদে গিয়ে আবার ঘুড়ি ওড়ালেন একসঙ্গে। বাহ, তাই নাকি? আমি প্রশ্রয় দিচ্ছি? বলি ছাদে ওঠে ঘুড়িটা উড়িয়েছে, তাতে কি অপরাধ করেছে? ছাদে উঠে ঘুড়ি ওড়ানো কি অপরাধ নাকি? তাতে চুলের মুঠি ধরে নামিয়ে আনতে হবে? ও কি কথা? ছি 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 ছি, ঘুড়ি উড়িয়েছে কেন? আরে বেশ করেছে, ঘুড়ি উড়িয়েছে। পাড়ার বউয়ের ছাতে ঘুড়ি ওড়াচ্ছিল, ও উড়িয়েছে, ও ছিল সেখানে, ও উড়িয়েছে। আমিও তো উড়িয়েছি। আমি ছোটবেলায় ঘুড়ি ওড়াতে পারতাম, ভালো ঘুড়ি ওড়াতাম। আজ দেখে আমার মনে পড়েছে আমিও উড়িয়েছি, তাতে হয়েছেটা কি? কি হয়েছে? তাই তো মা, সেই জন্যই না ও প্রশ্রয়টা পাচ্ছে, সেই জন্যই সাহসটা পাচ্ছে ও। দাও দাও দাও, আরো তোল্লাই দাও, আরো মাথায় তোলো। এই যে আমাকে না কাউকে তোল্লাই দিতে হয় না, আমি নিজেই তোল্লাইটা নিয়ে নিই। সেটা এতদিনও আমাকে দেখে তুমি বোঝোনি। আর শোনো, তোমাদের কারোর কাছ থেকে না আমি কিছু চাই না, আমার কিচ্ছু দরকার। আমি তো বলবো যে ভদ্রলোক আপনার স্ত্রী এবং আপনার দিদিকে পৌঁছে দিয়েছেন, উনি যথেষ্ট মানবিকতার পরিচয় দিয়েছেন। আপনিও তো ইনভাইটেড ছিলেন, আপনি যাননি কেন? আমাকে নিয়ে যায়নি ম্যাম। আপনাকে নিয়ে যাননি? আপনি কি বাচ্চা ছেলে? আপনি কি বলেছিলেন আপনি যাবেন, আর তারপরেও উনি বলেছেন যে উনি আপনাকে নিয়ে যেতে চান না? মিথ্যে কথা একদম বলার চেষ্টা করবেন না, আর নিজেকে বাঁচানোর চেষ্টা করো, কোনো লাভ নেই। আপনি যে আপনার স্ত্রীকে অত্যাচার করেন তার প্রমাণ কিন্তু আমি পেয়েছি। আপনার স্ত্রী যদি আপনার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করে আর তারপরে মেইনটেনেন্সে মামলা করে, আপনি সামাল দিতে পারবেন তো? এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস চলাকালীন কিন্তু দরকার হলে উকিলের পুরো খরচটাও আপনাকেই দিতে হতে পারে। তারপরে তাকে রাখার জন্য আলাদা ব্যবস্থা, সে ব্যবস্থা আপনাকে বিয়ার করতে হবে। এছাড়া তার খাওয়া খরচ সবকিছু তো আপনাকেই করতে হবে। সব করতে আপনি রাজি আছেন তো? ম্যাম আমি মানে বিয়ের পরে কে ধরনের অশান্তি চায় বলুন ম্যাম? তা কি চান আপনি? আমি তো ম্যাম সংসারটাই করতে চাই ঠিক করে। তো সংসার করতে চাইলে যার সাথে সংসার করছেন তাকে তো সম্মানটা দিতে হবে। আর আপনিও শুনে রাখুন, আপনার বৌদি যে শুধু তার স্বামীর এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা করবে সেটা কিন্তু নয়, সে মামলায় কিন্তু আপনার নামটাও জড়াবে।
কিন্তু ম্যাম আমি তো ওদের মধ্যেই থাকি না। অবশ্যই থাকেন, খুব বেশি করে থাকেন। ম্যাডাম আপনি আমার বৌদির কথাগুলো শুনেই কথা বলছেন, আপনি একবারও আমাদের কথাগুলো শুনলেন না। উনি যেটা বলেছেন আপনি সেটাই সত্যি বলে ধরে নিচ্ছেন ম্যাডাম। আমি কোনটা সত্যি বলে ধরবো সেটা আমার উপরেই ছাড়া থাক। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার বৌদি কিন্তু এখানে একা আসেননি। আপনাদের কি মনে হয় আপনাদের সম্বন্ধে আমি কোনো এনকোয়ারি করিনি? পাড়ায় আপনাদের কি রেপুটেশন সেটা আপনাদের জানা আছে? shame on you। আপনি একজন স্কুল টিচার, একজন স্কুল টিচার হয়ে আপনি আপনার স্ত্রীর উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করছেন। আপনার বউয়ের গায়ে আপনি হাত তুলছেন, তার সাথে খারাপ ব্যবহার করছেন, এমনকি প্রতিটা মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে অপমান করছেন। আপনি আপনার স্টুডেন্টদের কি শেখাবেন? শুনুন, আমি আপনাকে লাস্ট বার ওয়ার্ন করছি। আপনি কি মনে করেছেন আপনি থানাকে কিনে নিয়েছেন? আপনি যা বলবেন থানা সেটাই করবে? আমি তো এসপির সাথে কথা বলবো, এই পুরো কেসটা তদন্তের ভার আমি এসপি কে দেব। কি করবেন তখন আপনি? কতজনকে মিথ্যে বোঝাবেন? ম্যাম যদি কিছু ভুল হয়ে থাকে ম্যাম প্লিজ ক্ষমা করে দিন। ম্যাম সামনেই আমার বিয়ে। বিয়ে করে কি করবেন আপনি? আপনি তো আপনার স্ত্রীর প্রতি অত্যাচার করবেন। যিনি একটা মেয়েকে সম্মান করতে পারেন না, তিনি তো কাউকে সম্মান করতে পারবেন না। ম্যাডাম আপনি হয়তো সবটা জানেন না তাই। Shut up! আপনি অনেকক্ষণ ধরে বেশি কথা বলছেন। আমার সবটা জানার তো প্রয়োজনীয়তা নেই। আমার যতটুকু জানার দরকার আমি সেটা ঠিক জেনেছি। আমি আর এরকম ধরনের ঘটনার কোনো রিপিটেশন দেখতে চাই না। আমি কিন্তু বিষয়টা ছেড়ে দেব না, আপনাদের উপরে কিন্তু মনিটরিং চলবে। আমি যদি আর কোনোদিন শুনেছি যে আপনি আপনার স্ত্রীর প্রতি অত্যাচার করছেন আর আপনি আপনার বৌদির সাথে খারাপ ব্যবহার করছেন, তাহলে কিন্তু আর এইভাবে কথা হবে না, তখন কথা অন্যভাবে হবে। আপনি কি আপনার চাকরিটা হারাতে চান? ম্যাম কি বলছেন ম্যাম আপনি এসব? আমি অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি ম্যাম। আমি পড়াশুনো করে পরীক্ষা পাশ করে তবেই চাকরিটা পেয়েছি। দেখুন আমার বাবা কাকা দাদা কেউই তো ছিল না আমাদের পাশে। আমার যদি এই চাকরিটা চলে যায় ম্যাম তাহলে খুব বিপদে পড়ে যাব। শুধু নিজের যোগ্যতা চাকরি পেলে তো হয় না, নিজের যোগ্যতাতে সেই চাকরিটাকে রাখতেও হয়। আপনি আপনার চাকরি রাখতে অক্ষম হচ্ছেন, আপনার আগেনস্টে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু কমপ্লেন যেতে পারে। অলরেডি তো কমপ্লেন গেছে। এবার আমাদের তরফ থেকে যদি আপনার স্কুলকে জানানো হয় তখন আপনি কি করবেন? না ম্যাম প্লিজ ম্যাম আপনি এই ক্ষতিটা আমার করবেন না প্লিজ ম্যাম। দেখুন আমি আপনাকে বলছি, যদি আমার দিক থেকে কোনো রকম মিসবিহেভ হয়ে থাকে ম্যাম তাহলে সেটা আর হবে না ভবিষ্যতে। আমি আপনাকে কথা দিচ্ছি। দেখুন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন কি পারবেন না সেটা আমি জানি না, জোর করে তো ভালোবাসা যায় না। কিন্তু কোনো অবস্থাতেই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না, তাকে অসম্মান করতে পারেন না। উনি যত অন্যায় করে থাকুন না কেন, তাই বলে গায়ে হাত তোলার অধিকার কিন্তু আপনার নেই। তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যদি ওনার কোনো অন্যায় থেকেও থাকে তাহলেও আপনি ওনার গায়ে হাত তুলতে পারেন না। সরি। আর আপনাকে বলছি, আপনার তো কোনো অধিকারই নেই যে একজন হাজবেন্ড আর তার ওয়াইফের মধ্যে কথা বলে। আপনি কোন অধিকারে কথা বলেন? ম্যাম আর কখনো এরকম হবে না। মনে থাকবে? হ্যাঁ ম্যাম শিওর। আসলে দাদা কষ্ট পায় দেখেই আমি কখনো কখনো রিয়াক্ট করে ফেলি, কিন্তু আপনি যখন বারণ করছেন। আপনি শুধু দাদাকেই কষ্ট পেতে দেখেন, আপনার বৌদিকে কষ্ট পেতে দেখেন না? নাকি আপনার চোখ শুধু একটা দিকে দেখতে পায় আর আরেকটা দিক দেখবার সময় আপনি অন্ধ হয়ে যান? কোনটা বলুন তো? এইসব কথা আমি ভাবি না গো, আমার একার নাম ডাক না। আমি কি চাই জানো? আমি চাই আমাদের এই পুরো গ্রুপটা যেন নাম ডাক হয়। এই তাহলে তো আমাদের গ্রুপের একটা নাম দিতে হবে। कौन सा नाम देवा जाए? हाँ কি নাম দেব? দাঁড়াও বরঞ্চ একটু ভাবি, বুঝলে? সবাই মিলে একটা নাম ঠিক করব। এইবার বল দেখে আমি কেমন গানটা গাইলু। বহুত আচ্ছা, খুব ভালো। কিন্তু পুতুল দি, সবাই মিলে গানটা তো তোমার তোলা হয়ে গেছে, এবার কিন্তু একা একা গান গাইতে হবে। না
আমি একা গান গাইতে পারবো না, আমি সবার সাথে গান গাইবো, সবার সাথে। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক পারবে, দাঁড়াও একটু সময় দাও, পারবে। শিমুল, তুই আমার একটা কথা শোন, আমাদের দলটা না একটু বাড়াতে হবে বলে আমার মনে হচ্ছে। তুই যেমন লিড ডান্সার ঠিক আছে, কিন্তু আরো কিছু ডান্সার মেয়ে আমাদের জোগাড় করতেই হবে। গানে যেমন ধর সুচরিতাদি রয়েছে, আমি রয়েছি, আর এই যে শীর্ষা কি ভালো গিটারটা বাজাতো, প্র্যাকটিসই করে না রে, বলে বলে আমি একদম শেষ হয়ে গেলাম। अरे शादी से पहले जो जो था के वो की शादी के बाद रखा जाए बोलो। আমি বাহার কাম করব, সংসার সামলাবো, নাকি এখন গিটার বাজাবো? হ্যাঁ এই শোন, তোর গিটার যেটুকু আমরা শুনেছি আমাদের ভালো লেগেছে, যা বাজিয়েছিস খুব ভালো বাজিয়েছিস। আমাদের মোট কথা বাইরে থেকে আর গিটারিস্ট নিতে হচ্ছে না। একদম। আর পিয়ানোটা না আমি খুব একটা খারাপ বাজাই না, বুঝলে, তো ওইটা আমিও বাজিয়ে দিতে পারবো বলেই মনে হচ্ছে। দেখো, আমরা নিজেরাই কিন্তু কমপ্লিট একটা টিম। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি না তোমায় বলে বোঝাতে পারবো না বিপাশাদি। তোর কাছে আমরা ঋণী হয়ে থাকবো। সত্যি তো বিপাশাদি, তুমি তো বৌদি ভাইকে ওই ম্যাডামের কাছে নিয়ে গেলে, সেই জন্যই তো উনি এরকম একটা প্রোগ্রামের কথা বললেন। শোন, আমরা আসলে সবাই সবার জন্য লড়েছি। আমার নিজেরই মাঝে মাঝে এখন আইডেন্টিটি ক্রাইসিস হয়, জানিস তো। আমি সত্যি একা একা বসে থাকি, যখন ভাবি সারাটা জীবন সংসার করলাম, সারাদিন ধরে সংসার করি, তারপর সারাদিনের পর আমি আমার নিজের বলে কিছু থাকে বলো তো? কি করি আমি নিজে? বাবা মা এই ছোটবেলার কথা বলছি, পয়সা খরচা করে গান শিখিয়েছিল, কি লাভটা হলো? কিচ্ছু রিটার্ন দিতে পারলাম না, কোনো প্রোগ্রাম কিচ্ছু না। প্রোগ্রাম বা রিটার্ন এসব তো দূরের কথা, আগে নিজের মনে মনে গুনগুন করে গান গাইতাম, এখন সেসবও হয় না। তাও বা এই যদি পাড়ার প্রোগ্রাম হয়, দু একটা প্রোগ্রামে গান গাই, ওই অবধি, আর তো কিচ্ছু না। যাকে এই শোন, আমাদের কিন্তু এখন আগামী দিনে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, ভাবছি এবার পাড়ায় একটা দুর্গাপুজো করবো। কি আমাদের পাড়াতে পূজা হবে? হ্যাঁ, কি ভালো হচ্ছে, কি মজা হচ্ছে। এই শোন, আমাদের বাড়ির পাশে না কোনো ঠাকুর আসছে না, হ্যাঁ, আমাদের বাড়ির পাশে পূজা করবি। হ্যাঁ হ্যাঁ, ওই যে খালি জায়গাটা রয়েছে সেখানেই করতে পারবো, ওই মাঠটা যেখানে আমাদের ফাংশনটা হলো সেখানে করব। সবাই রাজি তো? 100 বার। আর আজ খুব লাফাচ্ছ তুমি, কিন্তু যেদিন তোমার সাথে এই ঘটনাগুলো ঘটবে সেদিনকে তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ শিমুল? এ বাবা, তোমাকে অভিশাপ কেন দেব? অভিশাপ দিচ্ছি না। দেখো, যার যেরকম চরিত্র সে তো সেরকমই ব্যবহার করবে। হ্যাঁ, তুমি চাকরি করা মেয়ে বলে এখন তোমাকে সামলে চলছে, কিন্তু কতদিন? সারা জীবন তার এই রূপ ধরে রাখতে পারবে না। রূপ তো বদলাবেই না, বিয়ে হোক দেখবে কেমন পাল্টে যাচ্ছে। তোমাকে না নিজের প্রপার্টি মনে করবে, তোমার টাকা ওর টাকা মনে করবে। আজকে বুঝতে পারছো না, কিন্তু সেই দিন তুমি বুঝবে। আর তোমার আরেকটা প্রশ্নের উত্তর দিই। কি বললে তুমি যে আমাকে যদি বাড়ি থেকে বার করে দেয় আমি কি করব? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় গিয়ে দাঁড়াবো? দেখো, যাই করি না কেন, বাটি নিয়ে তো আর তোমার বাড়িতে দাঁড়াবো না। আর চাইলেই যে এইভাবে বাড়ি থেকে বার করে দেওয়া যায় না, যে শিক্ষিত মেয়ে হিসেবে তোমার জানা উচিত ছিল প্রতীক্ষা। আর একটা কথা বলি তোমায় প্রতীক্ষা, ভেবেছিলাম বলবো না। ওই যে সেদিন আমার বন্ধু এসেছিল, বাড়িতে এত অশান্তি হলো, ও তো এমনি এমনি আসেনি, ওটা তো প্ল্যান করা ছিল। আমি জানি, আমি জেনেছি কথাটা, আর জেনেছি বলেই তোমাকে বললাম। আমার কলেজের বন্ধু অনুলেখা, সে তো তোমাদেরও বন্ধু, সে তোমার সাথে এক অফিসে চাকরি করে। তার থেকে আমার অতীত জীবন জানার চেষ্টা করেছিলে কেন? কি উদ্দেশ্য ছিল তোমার? মানেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো প্রতীক্ষা। এই ষড়যন্ত্রের পেছনে যে তোমার হাত ছিল, সেটা কিন্তু চাইলে আমি তোমার নামেও কমপ্লেন করতে পারি। তখন কি হবে বুঝতে পারছো তো? আমি চাইলে তোমার অফিসে এইচআর কেও বলতে পারি। তখন কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। আমি যদি বলি তুমি আমার এগেইনস্টে এসব করেছো, তোমার চাকরিটা থাকবে তো? শোন দাদা, ওকে রিহার্সাল করতে দে, যত ইচ্ছে রিহার্সাল করুক। এই ভর দুপুরবেলা যাচ্ছে রিহার্সাল করতে। আজকে একটা ছুটির দিন, কোথায় আমরা সবাই বাড়িতে আছি, আর ও যাচ্ছে দুপুরবেলা রিহার্সাল করতে। আচ্ছা শোন, তুই ওই কালকের ব্যাপারটা কি নষ্ট করতে চাস না কি বলতো? হ্যাঁ, তাহলে তুই যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না। আমার কিছু বলারই নেই। আশ্চর্য, প্রতিবাদ করবো না। না,
তুই তুই কিচ্ছু বলবি না, তুই শুধু চুপ করে থাক। ঠিক আছে? আচ্ছা আচ্ছা হয়েছে। আরে একটা দিনের জন্য ওয়েট করে দেখোই না কি বলে। এই যে পরাগ, তোমাকে আমি আজ একটা কথা বলে দিলুম বাবা। দেখো আমি কিন্তু এসবের কিচ্ছুর মধ্যে নেই। তোমরা যা ভালো বুঝবে তোমরা তাই করবে। তোমার বউ, তুমি তাকে রাখবে না রাখবে নে সে তোমার ব্যাপার। আমি আর কিচ্ছুটি বলবো না, আমার আর কিচ্ছুটি বলার দরকারও নেই। তুমি তো নিজের মেয়েকে ওর হাতে ছেড়েই দিয়েছো। ছেড়ে দিলুম কি করে রে? সে তো আমি তোদের সবাইকেই ছেড়ে দিয়েছি। তোরা কে আমার কথা শুনিস বল? হ্যাঁ, আর ও মেয়েকে কিছু বললে ও শুনবে নাকি? সাত ঝামেলা করে ছাড়বে না। আচ্ছা মা, খামোখা লোক হাসানোর কোনো মানে হয় বলো তো? ও তো ডিএম এর ওখানে গিয়ে তো মাথাটা ছোট করে আসবে। ছোট ছোট করবে বলে দিল তো, তোমাকে ভাবতে হবে না ছোট করবে না বড় করবো। তখন সবাই দেখতে পাবে আমি মাথা ছোট করলাম নাকি বড় করলাম। সবাই বলেছে আমি খুব সুন্দর গান গাইছি, আর শেষে মুখ খুব সুন্দর নাচ করছে। আর আর তো তুমি তো জানো না, এইসব লোকজন দেখলে তো তোমার মাথা উঁচু হবে, তোমার মুখ উজ্জ্বল হবে। এই বুদ্ধিটা তোমার মাথায় নেই কো। হ্যাঁ, তুমি তো একটা গাধা, ছোট বাচ্চাকে একটা রামছা ছাগল হচ্ছে। এই সবসময় বাজে কথা বলিস তুই, একদম বাজে কথা বলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন শুধু এই পুতুল, এরপর কিন্তু ট্রেনে একটা চড় লাগাবো বলে দিলাম। ও কি কথা? হ্যাঁ, যাকে যা নয় তাই মুখে আসে তোমার তাই তাই বলবে তুমি? হ্যাঁ পুতুল দি, হ্যাঁ, তুমি যাবে না? আমি ম্যাম তো তৈরি দাঁড়িয়ে আছি কখন থেকে। আরে রামলা সারা পরামর্শ করছিল জানিস। আচ্ছা কে কি বলছে তাতে তোমার কি? সব কথায় কান দিতে হবে তার কি কোনো মানে আছে? হ্যাঁ বলো, চলো। আমরা তো কিছুই বলিনি, আমরা কোনো কথাই বলিনি। আমরা তো দাদাভাইয়ের স্কুল নিয়ে একটা কথা হচ্ছিল। প্রতীক্ষা, আমার না এ ব্যাপারে কোনো আগ্রহ নেই, বিশ্বাস করো। আর আমি সেই কথাই পুতুল দিকে বলছিলাম যে কে কি বলছে না বলছে সব কথায় তো কান দেওয়ার কোনো মানে নেই। জিজ্ঞেস করো পুতুল দিকেও। পুতুল দিয়ে আমি সেই কথাই বলছিলাম না? চেমুল চল, আমি তোমাকে একটা কথা বলছি শোন। এইগুলো না মিথ্যা কথা বলছে তোকে। ও কোনো স্কুল নিয়ে কথা বলছে নেকো। যদি কেউ স্কুল নিয়ে কথা বলে তাহলে কি করে কথা বলবে? বলবে নেকো। শোন, ওরা না আবার তোকে বাঁশ দেওয়ার চেষ্টা করছে, বললাম আমি শুনে রাখুন কথা। বাস দিতে চাইলেই যে বাস দিতে পারবে সেটা কিন্তু নয় পুতুল দি। তুমি এ ব্যাপারে না নিশ্চিন্ত থাকো। আর শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো তো। তুমি এসব ব্যাপারে না নাক গলিও না। তোমার যেটা করার তুমি সেটাই মন দিয়ে করো। আমি কিন্তু মাকে অনেক বড় মুখ করে বলেছি কাল যে তুমি মায়ের খাবার দায়িত্ব নেবে। শুধু মায়ের নয়, নিজেরও দায়িত্ব নেবে। তা সেই কথাটা তো তোমাকে রাখতে হবে পুতুল দি। এই বাড়ি একদিন তোমার দ্বারা উপকৃত হবে। আমার কথাটা রাখবে না তুমি? হ্যাঁ, কি রে দাদা, কি বলছে শোন, ভালো করে শোন কি বলছে। দেখো শিমুল, তুমি নিজে স্বপ্ন দেখছো সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা অবোধ মেয়েকে স্বপ্ন দেখানোটা কি ঠিক? দেখো, যার মধ্যে সম্ভাবনা আছে সেই তো স্বপ্ন দেখে। আর যার মধ্যে সম্ভাবনা আছে তাকে স্বপ্ন দেখানোটা না অন্যায় নয়। হ্যাঁ, আমি জানি এই সমাজের কাছে পুতুল দি হয়তো সুস্থ মানুষ হিসেবে তকমা পাবে না, কিন্তু একটা কথা বলো তো, এই সমাজের পুতুল দিকে অসুস্থ বলার কি অধিকার আছে, কি হক আছে? আর সত্যি কথা বলতে কি, যারা পুতুল দিকে অসুস্থ বলে না তারা নিজেই অসুস্থ। সুস্থ মানুষজন কোনোদিনও পুতুল দিকে অসুস্থ বলবে না। তুমি কি আমাদের অসুস্থ বললে? প্রতীক্ষা, আমি কাউকেই কিছু বলিনি। আর আমি না কথা বাড়াতে চাই না, বেরোচ্ছি তো, যাওয়ার সময় আমি কথা বাড়াতে চাই না। অল দ্য বেস্ট। তুমি আমাকে টিজ করছো নাকি? বলি ও কি কথা বৌমা? হ্যাঁ, ও যা বললে তো ভালো কথাই বললে মনে হলো। হ্যাঁ, তো ভালো কথাটা যখন বললে তো ভালো মনে করে নাওনি তুমি। ও কি কথা আবার উল্টে ঘুরিয়ে পেঁচিয়ে ভালোভাবে না। কি করব মা, অভিজ্ঞতা তো সেই কথাই বলছে।
ওরা তো কোনোদিনও আমার মধ্যে কোনো ভালোই দেখেনি, আমাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তাই যখন ভালো কথা বলে না, তখন কেন জানি না খুব ভয়। আদেও কি আমরা সেই দিনটা এ জীবনে দেখে যেতে পারবো? আলবাত পারবে প্রতীক্ষা, কেন পারবে না? দেখো, না পারার তো কিছু নেই। তোমার জীবনে এখনো অনেক কিছু দেখা বাকি, দেখতে হবে তো সেগুলো। তাই নাকি? তা তুমি যে খুব ভালো ডান্স করে জগৎ মাথাবে, সেটাও দেখতে হবে বুঝি? সেটা খুব একটা দেখতে কি তোমার ভালো লাগবে নাকি শুনতে ভালো লাগবে? আমার মনে হয় না। দেখো, এই পৃথিবীতে তো কত বড় বড় ডান্সাররা আছে, তুমি কি সবার পারফরমেন্স দেখেছো নাকি সবার নাম জানো? জানো না তো। তাই আমিও তোমাকে বলছি, তোমার না আমার নাচ দেখার কোনো প্রয়োজন নেই। কি করবে দেখে শুধু শুধু? আমাকে নিয়ে তোমাদের মাথা ঘামানোরও কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমাকে নিয়ে মাথা না ঘামালেও তোমার দিদিকে নিয়ে কিন্তু তোমার মাথা ঘামানো উচিত। তোমাদের দুজনেরই উচিত দিদিকে নিয়ে মাথা ঘামানো। তোমরা তোমাদের দিদির সাথে কিরকম বিহেভ করো তোমরা তো জানোই সেটা। কোনোদিনও তাকে কোনো কিছুতেই সাপোর্ট করোনি, পশুর মতো তাকে তোমরা ট্রিট করো, একেবারে জন্তুর মতো। আর সেই মানুষটা আজ যখন মানুষের পর্যায়ে উঠতে চাইছে, তখন না তোমরা তাকে কেউ বাধা দিও না। ওর মধ্যে না অনেক মনুষ্যত্ব আছে, যেটা তোমাদের কারোর মধ্যেই নেই। তাই আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ, পুতুল দিয়ে এগিয়ে যাবে, পুতুল দিয়ে অনেক নাম করবে, আর সেটা আমার প্রতিজ্ঞা, সেটা আমার শপথ। তোমার আলোর মধ্যে আনা কালকেই গোছাচ্ছি, কালই অন্ধকারে পাঠিয়ে দেব। যা প্ল্যানটা করেছি না, খুব ভালো তো শিমুল, তুমি যে একটা সোশ্যাল ওয়ার্ক করছো সেটা তো খুবই ভালো, তোমার তো খুশি হওয়া উচিত। প্রতীক্ষা, টিজ করো না। আহ, ও বৌমা, কি বললুম তোমায়? বললুম নে, ভালো কথা ভালোভাবে নেবে, কথা শুনে নে। মা, তুমি মাঝে মধ্যে এরকম অবুঝ হয়ে ওঠো কেন বলো তো? বুঝেও কিছু বুঝতে চাও না। না, আমি বুঝি, সংসারে শান্তি বজায় রাখার জন্য তো। ঠিক আছে মা, দেখো, তোমাকে তো এই সংসারে শান্তি বজায় রাখতেই হবে, তবে আমার কিন্তু সেই দায় নেই। কেন গো বৌমা, ও কি কথা? তুমি না এ বাড়ির বড় বউ, বলি তোমার সে দায় থাকবে না কেন? কাকে বলছো তুমি মা? কাকে? ওকে বাবা, উনি তো সবকিছুর ঊর্ধ্বে। আগে দেখি মা, এ বাড়ির বড় বউয়ের পরিচয়টা ঠিক কতদিন ধরে রাখতে পারি, তারপর তো বাকি কথা হবে। আমি তো বলেইছি তোমাদের যে আমি এই বাড়িতে বেশি দিন থাকবো না। আমার নাচের জন্য যদি মনে কষ্ট চেপে রেখে ওই রকম ঘটনা ঘটিয়ে থাকে, আমিও তোমাকে বলছি মা, আমি নাচ করব না। আমার নাচের এখানে ইতি। কতবার বলেছিলাম না, যে সয় সে রয়। করুনে করুনে পরাগ যা যা পছন্দ করে নে, সে কাজ করুনে, করতে নেই কখনো। কি জানো, ঠাকুর মেয়েদের এত জেদ মানেন নে, ঠিক কোনো না কোনো ভাবে একটা শাস্তির বিধান দেন। তাই তো আজ এই অবস্থা। আমি বলি, আমার তো মনে হয় এটা একটা শিক্ষা দিলেন উনি, যাতে তুমি আর কখনো ঘর থেকে বেরিয়ে নাচতে না যাও। আমি তো বললাম মা, ঠিক আছে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার ছেলের যদি আমার জন্য এরকম ঘটনা ঘটে থাকে, আমি যদি এই ঘটনার কারণ হয়ে থাকি, তাহলে আমি। দেখো, ঘটনাটা তো ঘটেছে নাকি? তুমি তো বললে যে ছেলের স্কুল থেকে ফোন এসেছিল নাকি এরকম হয়েছে, তো তুমি তো বললে ঘটনা ঘটে থাকে মানে। সেটাই তো আমি তোমায় বলছি মা, আমি কথা দিলাম আমি আর কোনোদিনও নাচতে যাব না। এবারে তুমি খুশি তো মা? সে কথা নয়, সে কথা নয়। আমি খুশি হলুম কি হলুম নে সেটা বড় কথা নয়। বড় কথা হলো ওর একটা প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসুক। ও বৌমা, বলি নিজের ভালো লাগার জন্য
শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য একটা মানুষকে তো তুমি মেরে ফেলতে পারো না। পারি না তো মা, পারি না মা। না দেরি করা ঠিক হবে না, আমাকে এক্ষুনি হসপিটালে বেরোতে হবে মা, সময় নেই মা। মা আমি আসছি মা, আমি আসছি, আমি খবর দেবো। গেল গেল সব গেল, সব গেল। বাবা কত সাজ করেছিল, আমি একটু গান গাইবো, সে বল নাচ করবে, সেই নাচটা বসে বসে একটু দেখবো, তারা সব বাবা চলে গেল। এই খবরদার! মাদর মেয়ে কোথাকার, হ্যাঁ? তোমার ভাই সে মৃত্যু সজ্জায় পড়ে আছে, স্কুল থেকে তার মাস্টাররা খবর পাঠিয়েছে, আর তুমি তুমি আনন্দ করতে পারবে না বলে কান্নাকাটি শুরু করেছো। এতটুকু মায়া দয়া দেই বাইটের প্রতি আছে আছে মায়া।